শুভ সন্ধ্যা সবাইকে। আমরা বরাবরের মতোই আজকে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর একটা লেকচার পড়ব। হোপফুলি সবার স্ক্রিনে দেখা যাচ্ছে এবং আমি আহ, শুরু করছি। তো আজকে যে লেকচারটা আমরা পড়ব সেটা ফেব্রিক টেস্টিং সম্পর্কে পড়ব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেব্রিক টেস্টিং আজকে লেকচার 4 পড়ব অ্যাবাউট কোয়ালিটি কন্ট্রোল টেক্সটাইল কন্ট্রোল 2 এর। তো চলো ফেব্রিক টেস্টিং সম্পর্কে আজকে জেনে নেই। তো ফেব্রিক টেস্টিং জেনে নেওয়ার আগে আসলে আমাদের কিছু বিষয় আলোচনা করা দরকার অ্যাবাউট ফেব্রিক সম্পর্কে, যদিও অনেকেরই প্রাইমারি ধারণা আছে অথবা অনেকেরই নেই। তো সব মিলিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, আলোকপাত করতে চাচ্ছি যে ফেব্রিকটা কি জিনিস। সো হোয়াট ডু মিন বাই ফেব্রিক অর হোয়াট ইজ ফেব্রিক? অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার উই শুড নো অ্যাবাউট দ্যাট, যে হোয়াট ইজ কি ফেব্রিকটা কি। বলা হচ্ছে যে টার্ম অফ ফেব্রিক ক্যান বি ডিফাইন এজ এ প্ল্যানার স্ট্রাকচার। কি ফার্স্ট অফ অল উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য প্ল্যানার স্ট্রাকচার। একটা প্ল্যানার স্ট্রাকচার তৈরি করতেছে, একটা সারফেস তৈরি করতেছে, প্রডিউস বাই কিভাবে? ইন্টারলেসড অর ইন্টারলুপড, ইন্টারলেসের মাধ্যমে অথবা ইন্টারলুপের মাধ্যমে হতে পারে। of yarns or fiber on felts made by interlocking of the fiber। আরেকটা যেটা আমাদের তিন প্রকার ফেব্রিকের আরেকটা যেটা রয়েছে ফেল্ট ফেব্রিক, সেটা মূলত তৈরি হয় ইন্টারলকিং অফ ফাইবারস এর মাধ্যমে। সো ইট ইজ দ্য ম্যানুফ্যাকচার্ড অ্যাসেম্বলি অফ ফাইবারস এর yarns that substantial surface area, দেখো সাবস্টেন্সিয়াল সারফেস এরিয়া তৈরি করতেছে ইন রিলেশন to this thickness and sufficient mechanical strength to give the assembly of inherent cohesion। অনেক বড় অনেকগুলো কথা এখানে আমরা দেখতে পেলাম যে ফেব্রিক বলতে আমরা সাধারণত প্ল্যানার স্ট্রাকচারকে বোঝাচ্ছি, যেটা কিনা ইন্টারলেস অথবা ইন্টারলুপের মাধ্যমে গঠিত অথবা ইন্টারলকিং এর মাধ্যমে গঠিত ফাইবার এবং ইয়ানের অ্যাসেম্বলি যারা সাবস্টেন্সিয়াল সারফেস এরিয়া তৈরি করছে এবং সাথে থিকনেস থাকছে এবং সেই সারফেস এরিয়ার মেকানিক্যাল যথেষ্ট পরিমাণে মেকানিক্যাল স্ট্রেংথ থাকছে এবং অ্যাসেম্বলি ইনহেরেন্ট কোহেশন থাকছে এবং প্রত্যেকটা ফাইবারের ইয়ানের মাঝামাঝি পারস্পরিক কোহেশন ফোর্স কাজ করছে, তাহলে তাকে আমরা বলতেছি ফেব্রিক। সো বেসিক্যালি দেয়ার থ্রি মেথডস বাই হুইচ ফেব্রিক আর মেড। তিনটা মেথডের মাধ্যমে আমরা বেসিক্যালি ফেব্রিক তৈরি করি: উইভিং প্রসেস, নিটিং প্রসেস এন্ড নন ওভেন প্রসেস। সো আমরা যদি এই তিনটা প্রসেসের ক্ষেত্রে একটু আলোকপাত করি, যে আমরা জানি উইভিং ফেব্রিক গুলো ওয়ার্প এবং ওয়েব থেকে আমাদের শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো। নিটিং এর ক্ষেত্রে যে এক্স এডিয়ান ইউজ করা হয় শুধুমাত্র, ওভেনে 2 সেট করা হয়। এখানে এক সেট করা হয় কিভাবে, যে আমাদের যেমন গেঞ্জি, টি শার্ট, আন্ডারওয়্যার, আন্ডারগার্মেন্টস এই ধরনের গুলো তৈরি করা হয় নিটেড ফেব্রিকের। তারপর নন ওভেন ফেব্রিক সাধারণত কি, ফাইবার গুলোকে যখন আমরা সরি একসাথে কি করব, ইন্টারলকিং করব বা চাপ দেব, একটা আরেকটার সাথে পারস্পরের সাথে লেগে যাবে, তখন যে ধরনের ফেব্রিক তৈরি করে তখন সেটাকে আমরা নন ওভেন ফেব্রিক বলছি। তো সেটারই একটু বিস্তারিত যদি আমরা দেখি, যে বলা হচ্ছে কি উইভিং এ ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যে বলা হচ্ছে উইভিং ইজ এ ইনসারশন অফ টু সেট স্টেডিয়ান, এক সেট, দুই সেট। ওয়ার্প, দিস ইজ নোন এস ওয়ার্প এন্ড ওয়েবড, ওয়েবড ওয়ার্প এন্ড ওয়েবড হুইচ অ্যাক্রস দা ইন্টারলেস এন্ড রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। তাহলে প্রত্যেকটা বিন্দুতে কি হচ্ছে, ইন্টারলেস হচ্ছে। The lengthwise yarns are known as warp yarns and widthwise yarn are known as weft yarn or filling yarn and fabric produced is known as oven fabric। তাহলে কি দুই সেট ইয়ার্নের মাধ্যমে ওয়ার্প এবং ওয়েফটের মাধ্যমে যে সমস্ত ফেব্রিক সারফেস প্ল্যানার গঠিত হচ্ছে, সেই সারফেস প্ল্যানটাকে আমরা কি বলছি, ওভেন ফেব্রিক। তো এখানে এটাকে ওয়ার্পের সাথে ওয়েফটের সাথে এটাকে ফিলিং ইয়ার্নও বলে, মাঝে এক্সট্রা থ্রেডও মাঝে মাঝে দেওয়া হয়। তোমরা অনেক শাড়িতে দেখবা যে এক্সট্রা থ্রেড কিছু ডিজাইন তৈরি করা হয়েছে, সেটা এক্সট্রা থ্রেড প্রডিউস করে বা ইনসার্ট করে। Okay, now the knitting process. The knitting consists conforming yarns into loops. They are producing loops, and each of these which is typically only released after the succeeding loop has been formed and intermeshed কি বলেছে, উইথ ইট ইজ এ গুড লুপ ইজ অ্যাচিভড। দেখো একটা ফাইবার ইয়ে লুপ আরেকটা লুপের সাথে ইন্টারমেশ করছে, ইন্টারমেশ করার পর তারা নিটিং ফেব্রিক তৈরি করছে। নাও নন ওভেন প্রসেস। তো নন ওভেন প্রসেসের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, এখানে ওভেন বা নিটেড কোনো কিছু নাই। দিস মেথড ফেব্রিক্স নন এজ আর মেড ফাইবারস held together by applied bonding agent or by fusing self-contained থার্মোপ্লাস্টিক ফাইবার। মনে হচ্ছে কি, ফেব্রিক গুলাকে যদি একলা হতে পারে প্রেস করি, আমরা যদি একসাথে প্রেস করি অথবা যেখানে কোনো মাঝখানে ফাইবার গুলো কোনো বন্ডিং এজেন্ট দিয়ে দিয়ে আঠা হতে পারে অথবা ফিউজিং করতে পারে অথবা মাঝখানে মাঝখানে থার্মোপ্লাস্টিক ফাইবার দিয়ে দিলাম, তারপর সেগুলোকে হিটের মাধ্যমে কি গলিয়ে দিলাম, সেক্ষেত্রেও হতে পারে নন ওভেন ফেব্রিক তৈরি হয় এভাবে। সো দিস আর থ্রি টাইপস অফ ফেব্রিক, অ্যান্ড
we're going to know about how to measure the properties of the fabric, or how to measure the fabric proper characteristics. Let's about. So first of all, we should think about the fabric width, and we're going to calculate or going to measure the fabric width. Very simple. Normally যদি আমরা বলি ফেব্রিক উইথটা কি, যে দৈর্ঘ্য এবং প্রস্থ, বাংলা যদি বলি প্রস্থ, যে ফেব্রিক উইথটা কতটুকু, হ্যাঁ, যে চওড়া বা চওড়া কতটুকু, অর্থাৎ একটা ফেব্রিক তো যখন মেশিনে তৈরি হয় তখন সেটা অনিয়ত লেন্থে যতক্ষণ চালাবো ততক্ষণই চলবে। সো ফেব্রিক ইজ দ্য উইথ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান স্লেভেজ টু দ্য আদার। ওয়ান স্লেভেজ টু দ্য আদার, হোয়াট ইজ স্লেভেজ মানে হচ্ছে প্রান্ত, যে এই প্রান্ত থেকে এই প্রান্তের যে দূরত্ব সেটাকে আমরা উইথ বলছি, এটাকে আমরা স্লেভেজ বলছি। অর্থাৎ এই যে প্রান্তগুলি রয়েছে সেটাকে আমরা স্লেভেজ বলছি। সো ওয়ান স্লেভেজ টু দ্য আদার মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য ফেব্রিক। লেন্থ অফ দ্য ফেব্রিকের পারপেন্ডিকুলারই আমরা কি করি, মেজার করে থাকি স্লেভেজ। তাহলে ওয়ান ডিস্টেন্স থেকে সেটাকে ফেব্রিক উইথ বলছে। The width of the fabric move from the loom or knitting machine not be same and it finally reaches the customer. এটা কি নিটিং এর সময় যেরকম নামাও, নিটিং এ হয়তো টিউবুলার ফর্মে নামাচ্ছ, সেটাকে আবার ফিনিশিং, এটা এক এক সময় এক এক রকম হয়। এখন ফাইনাল স্টেজে কি আলটিমেট নিটিং এর সময় কি আমরা ঠিক করে দেই যে কত ডায়া নামাবো, হ্যাঁ 56 হবে নাকি কত হবে, সেটা আগে থেকে ঠিক করে দেই বা সেই হিসেবে সেটিংস করে হয়। তো এটা নির্ভর করে কোন মেশিনে আমরা করছি, কত ডায়ার মেশিনে করছি, সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, সো দ্য লুম স্টেট আমরা যদি দেখি যে, ওকে, সো আমরা যদি একটু দেখি যে লুম স্টেট ফেব্রিক রিচেস দ্য কাস্টমার দ্য লুম, এটা কি কাস্টমাররা বলে দিবে তোমার কতটুকু ডায়া লাগবে, ফেব্রিক উইথ লাগবে। যদি বাংলায় আমরা ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি ইউজ করি যে ডায়া লাগবে, তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু যে গার্মেন্টস বানাবে সে কিন্তু এটাকে প্ল্যান করবে, মার্কার প্ল্যানিং করবে যে কোথায় কতটুকু উইথ হলে তার হয় ভালো হয়, ঠিক আছে। যত ছোট ফেব্রিক হয়, ছোট উইথের ফেব্রিক হয়, সেখানে কি কম বডি বের হবে, সেখানে ওয়েস্টেজের পরিমাণ বেশি হবে। কিন্তু যখনই ফেব্রিক উইথ বড় হবে সেখানে বেশি হবে, এবং সেখানে মার্কার এফিসিয়েন্সিটাও মোটামুটি বেশি আসে। So the loom state fabric may undergo water, heat, pressure, acid, alkali, etc. দিয়ে ট্রিটমেন্ট করা হয়। সো দিস ইজ ফেব্রিক উইথ। কিভাবে মেজার করব, ভেরি সিম্পল। আমরা সবাই জানি কিভাবে মেজার করতে হয়, যে আমরা সাধারণত মেজারমেন্ট ফেব্রিক উইথ কিভাবে, যে স্টিল ট্যাপ অথবা টেপ দিয়ে মেজার করে থাকি সাধারণত ফেব্রিক উইথ। যখন বিশেষ করে সবসময় তো আর মাপা হয় না, যখন ফিনিশিং এর ক্ষেত্রে সবচেয়ে সবার শেষে ডেলিভারি দেওয়ার আগে গার্মেন্টসে আমরা সাধারণত ফেব্রিক উইথটা টেক্সটাইলে মেজার করে দেই। হ্যাঁ, so it is recommended that the fabric should be exposed in a standard atmosphere at least 24 hours. কিন্তু এখানে আমাদের একটু সমস্যা রয়েছে যে আমরা সাথে সাথে আর পরে মাপি না, তো এটাকে মোটামুটি 24 ঘন্টা আমাদের রিল্যাক্স করতে হবে, ঠিক আছে। With measurement and taken, measurement should taken before and after conditioning, then should be স্ট্রেস। দেখো কেন কন্ডিশনিংটা করতে হবে, যে আমাদের অনেক সময় যখন মেশিনে আমরা চালাই তখন কি করি, স্টেন্টার, তারপরে কম্প্যাক্টর, নিটের ক্ষেত্রে বলছি, কি করি একবারে ডায়াজিয়েশন টানতে, কোনো সময় কি টেনে বড় করে দেই আবার কমাই দেই। সো এই যে স্ট্রেস হচ্ছে, সেজন্য আমাদের কি 24 ঘন্টা মোটামুটি এটা অ্যাটমসফেরিক কন্ডিশনে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিল্যাক্স করতে হবে। রিল্যাক্স করলে কি হবে, যে ফেব্রিকটা মনে করো এটা টানা হয়েছিল উইথটা, সে আবার রিকভার করবে, অর্থাৎ সে আগের অবস্থায় তার অরিজিনাল শেপে চলে আসবে। সো তখন আমরা কি অ্যাকচুয়াল উইথটা পাবো, না হলে টেনে টেনে তো উইথ বাড়ানোই যায়। One piece of the cloth at least 10 with measurement should be taken and roughly equal distance along the fabric full length. বলা মোটামুটি কি বলা হচ্ছে, 10টা মেজারমেন্ট, মনে করো একটা রোল মাপবো, তো একটা রোলের উইথ মাপতে গেলে মোটামুটি 10টা জায়গায় আমাদের মানটা নিতে হবে, মান নিয়ে গড় করতে হবে, যে কোথাও দেখা যাচ্ছে কোথাও 51, কোথাও 52, কোথাও 53, তাহলে সব মিলিয়ে গড় যদি করি 52 এরকম। So if the full length is not used to sample length and not less than 1 yard should be used to with the measurement and taken. যদি ফুল লেন্থ না ইউজ করি তাহলে 1 ইয়ার্ডে 3 পয়েন্টসে আমাদের মাপতে হবে এক ইয়ার্স ফেব্রিকে। সো ইন বোথ কেসেস মিন শুড বি ক্যালকুলেটেড, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের, অর্থাৎ একটা মাপ নিয়ে হবে না, যদি রোল মাপো অথবা ফেব্রিক মাপো সেটারও রোল মাপলে মোটামুটি 10টা, যদি এক ইয়ার্স মাপো 3টা নিতে হবে। তো এই যে মাপলাম, মাপের ক্ষেত্রে আমাদের একটু কম বেশি হয়ে থাকে সবসময়, তো এই কম বেশিটা কতটুকু হতে পারে সেটার জন্য একটা অ্যাকিউরেসি মেজারমেন্ট দিয়েছে। আমরা একটু যদি দেখি যে 0.1 ইঞ্চি ফর 18 ইঞ্চি অর মোর, 18 ইঞ্চি ফেব্রিক মাপতে গিয়ে তোমার 0.1 ইঞ্চি কম বেশি হতে পারে। 0.05 এর ক্ষেত্রে 4 থেকে 18 ইঞ্চির মধ্যে যদি তুমি কোনো ফেব্রিক মাপো ডায়া, সেক্ষেত্রে 0.05 তুমি একটু এদিক সেদিক করতে পারো। আর যদি 4 ইঞ্চি মাপো তাহলে 0.02 তুমি এদিক সেদিক বা তোমার হিসাবে হেরফের হতে পারে, এর বেশি তোমাকে কিন্তু করা যাবে না। তো এই ছিল আমাদের উইথ মেজারমেন্ট। আমরা সাধারণত কি মেজারিং ট্যাপের মাধ্যমে উইথ মেপে থাকি সব সময়।
Okay, now fabric length, this is very simple. Another parameters or properties, fabric length আসলে কিভাবে মাপবো? আমরা যতখানি ডাইং করব, ডাইং ক্যাপাসিটি যতখানি অথবা যতখানি নিটিং করব, ফিনিশিং করব যতখানি, সেটাই ফেব্রিক লেন্থ। সো ফেব্রিক লেন্থ ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান ইন টু অ্যানাদার রিং অ্যালং দ্য স্লিভেস অফ দ্য ফেব্রিক। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা যদি ফেব্রিক হয় কি, এক স্ল্যাবেজ থেকে আরেক স্ল্যাবেজ উইথ, তো এই প্রান্ত ইন থেকে এই ইন্ট কি আমরা বলতেছি লেন্থ। ভেরি সিম্পল। তো এটা কিভাবে মাপতে পারি? বাই ইউজিং মেজারিং টেবিল, বাই ইউজিং মেজারিং স্কেল, বাই ইউজিং মেজারিং মেশিন ও ট্রু মিটার। দেখো মেজারিং স্কেল দিয়ে মাপাটা আসলে ডিফিকাল্ট এত বড় ফেব্রিক। সো আমরা সব মোটামুটি ভাবে ইউজ করি মেজারিং টেবিল অথবা ট্রু মিটার। এখন বর্তমানে যেটা ডিজিটাল মেজারিং টেবিল বের হয়ে গেছে। তো এখানে কি করতে হবে? কন্ডিশনিং টেস্ট করতে হবে। কন্ডিশন 65 প্লাস মাইনাস 2 ডিগ্রি রিলেটিভ হিউমিডিটি এন্ড 20 প্লাস 2 ডিগ্রি, আর আমাদের দেশের জন্য 27 প্লাস 2 ও প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের ফেব্রিকটাকে কন্ডিশনিং করতে হবে। তো কিভাবে মাপতে পারি? বাই মেজারিং টেবিল এন্ড স্কেল, বা কি ফুল লেন্থ অফ দ্য মেজারমেন্ট এন্ড স্যাম্পল লেন্থ অফ দ্য মেজারমেন্ট। ছোট ছোট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত টেবিলে আমরা মাপতে পারি, কিন্তু বড় ক্ষেত্রে আসলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাডভান্স টেবিল রয়েছে, ডিজিটাল মেজারিং টেবিল, সেটা ইউজ করতে পারি অথবা ট্রু মিটার ইউজ করতে পারি। তো ডিজিটাল যেটা, সেটা তো কি, আমরা যখন ফেব্রিকটা পাস করতেছি কোন স্ট্যান্ডার অথবা মেশিনের পাশ দিয়ে, তখন সেখানে অটোমেটিক্যালি মেজার হয়ে যাচ্ছে যে কতটুকু গেল, অথবা এক্সট্রা ভাবে টেবিলেও বসানো যায় যে কতটুকু গেল। ট্রু মিটার যেটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে চাকা রয়েছে এবং এখানে কিছু পয়েন্টস রয়েছে, এটাকে ফেব্রিকের উপর বসানো থাকে। যখন কি হয়, ফেব্রিকটা চলবে, টানবে, তো এই চাকাগুলো ঘুরবে। তো কতটুকু একটা চাকার একটা নির্দিষ্ট রেডিয়াস আছে, সেই রেডিয়াসে এখানে কি পয়েন্টস গুলো পরে উঠবে, অর্থাৎ কতটুকু গেল, কত মিটার গেল, আমরা এখান থেকে সেই মানটা পেতে পারবো। সো true meter is a measuring roller, pressure roller. Fabric passes through the between measuring and pressure roller, indicate the counter. এটা ঘুরবে আর এখানে কাউন্ট হবে। এই ছিল আমাদের ফেব্রিক লেন্থ মেজারমেন্ট। সবাই যারা কাজ করো তারা তো জানোই, এবং যারা করো না তারা একটু মনে করে দেখার চেষ্টা করো ফ্যাক্টরিতে কিভাবে মাপে। নাও দ্য ফেব্রিক থিকনেস, এই থিকনেসটা সাধারণত আমাদের এতটা বেশি মাপার প্রয়োজন হয় না ফ্যাক্টরিতে, কিন্তু এটারও দরকার আছে। আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে যেটা মেপে থাকি সেটা হচ্ছে জিএসএম। ওকে, সো ফেব্রিক থিকনেস মানে হচ্ছে যে পুরুত্ব, অর্থাৎ ফেব্রিকটা কত মোটা বা চিকন। যেমন একটা সিঙ্গেল জার্সি 150 জিএসএম এর ফেব্রিক এবং একই সাথে একটা ফ্লিস 250 জিএসএম এর ফেব্রিক, তো একই রকম মোটা হবে না। সো এই ফেব্রিক থিকনেসটাও আমাদের অন্যান্য গুণাবলী ফেব্রিকে, সেটা মেজার করতে হবে। সেটা মেজার করতে গেলে কিভাবে কি করব? সো ফেব্রিক থিকনেস ইজ ডিফাইন্ড এস এ পারপেন্ডিকুলার ডিসটেন্স থ্রু the fabric and which is determine the dimension between the upper and lower side of the fabric, the upper side এবং lower side. So dimension of the thickness of the fabric is in laboratory usually carried out with the help of the precision thickening gauge এর মাধ্যমে হতে পারে, and fabric thickness gauge of the fabric whose thickness is to be determined। দেখো, আগে কি করা হতো? ফেব্রিক থিকনেস গজ ইউজ করা হতো। এখন যেটা করা হয়, এখন আমাদের যে মেশিন তোমরা দেখতে পাচ্ছ অথবা ডিজিটাল মেশিনটা নিচে দেখতে পাচ্ছ, গজটা কিরকম, এরকম কিছু ফাঁকা জায়গা ছিল, আমাদের ইয়ে ছিল না জ্যামিতি বক্সের, এরকম কিছু ফাঁকা জায়গা থাকে, সেটার এক একটা মান দেওয়া থাকে, এটার মাঝখানে ফেলে আমরা এটা দিয়ে মাপতে পারি যে এটা থিকনেস কত, অনেকগুলো দেওয়া থাকে। অথবা এখন যেটা আমাদের আছে যে ডিজিটাল মিটার বা ফেব্রিক থিকনেস টেস্টার, এই নবের মাঝখানে দিলে সেটা শো করছে আমার থিকনেসটা কত। তো এই হলো আমাদের থিকনেস মিটার, সেটার মাধ্যমে মাপতে পারি। ডিটারমিনেশন অফ দ্য থিকনেস, ডিটারমিনেশনের জন্য আমাদের ফেব্রিক গজে আমরা চলে যাব। আমাদের দুই ধরনের রয়েছে, যেটা ডিজিটাল এবং নরমাল। তো আমরা একটু দেখি এটার জন্য কি কি মেশিন ইউজ করা যায়। রেনল্ডস, ব্যারন্স থিকনেস টেস্টার, হেল থিকনেস টেস্টার, শিলি থিকনেস গজ, ম্যাগানা থিকনেস টেস্টার, এক্সেট্রা। সো ডিফারেন্ট পার্টস অফ দ্য থেকে আমরা যদি একটু দেখি, যে এর খুবই সহজ, যে এনভিল রয়েছে, তারপর সার্কুলার পাথ রয়েছে, জিরো 3 নম্বরে যেটা আমরা দেখতেছি কোথায়, যে জিরো সেটিং প্রথমে জিরো করে নিতে হয় অ্যানালগের ক্ষেত্রে। তারপর 4 এ যেটা নব জিরো সেটিং ডায়াল আমরা দেখতেছি, এটার মাধ্যমে। তারপর 5 এ যেতেছি ডেট ওয়েট, 5 দিতে হবে, ওজন যেটা দিতে হবে, স্পান রেস্ট, এইটিসি অথবা আইএসও যেটা বলি না কেন, লিফটিং লিভার, এটা চাপলে নিচের পয়েন্টটা উপরে উঠবে, গ্রাব স্ক্রু আর ক্যালিব্রেশন 7, এটার সাথে আমাদের ক্যালিব্রেশন করতে নেই যন্ত্র ঠিক আছে কিনা, এন্ড প্রেসার ফুট ডায়া, এই প্রেসার ফুট আমাদের যেটা, যে নিচের প্রেসার ফুটের ডায়া 8, যেটা আমরা এখানে দেখছি, যেটা উপর থেকে প্রেসার দিব ওয়েটের মাধ্যমে, সেটা কি 25 মিমি। এই হচ্ছে আমাদের একটা নরমাল অ্যানালগ যদি বলি আমরা থিকনেস টেস্টারের গঠন। স্পেসিফিকেশন এখানে তেমন কিছু নাই, যে কতটুকু কত করা যায়, 0 থেকে 10, 0.01,
and diameter anvil 60 meter, pressure foot inchangeable, etc. So working procedure very simple. আমরা কি করব, দুই অ্যানভিলের মাঝখানে দিব। প্রথমে কি করতে হবে আমাদের, চেঞ্জ হচ্ছে না কেন, ওকে। প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে জিরো করে নিতে হবে, অথবা এটাকে দুটোকেই ক্যালিব্রেশন করতে হয়, জিরো করে নিতে হবে ফেব্রিকটাকে। তারপর প্রেসার ফুটের মাঝখানে নিচে দিতে হবে, প্রেসার ফুটের মাঝখানে দিলে সে অটোমেটিক্যালি আমাকে মেজার করে দিচ্ছে। ওকে, তো মেজারিং থিকনেসের সময় আমাদের যে বিষয়গুলো কনসিডার করতে হবে সেগুলো হচ্ছে যে শেপ অফ দ্য সাইজ অফ দ্য প্রেসার ফুট। আমাদের প্রেসার ফুটের সাইজটা কিরকম, সো এটা বেশি জিএসএম এর ফেব্রিকের ক্ষেত্রে ভেরি করে। শেপ এন্ড সাইজ অফ দ্য অ্যানভিল, অ্যাপ্লাইড প্রেসার, কতটুকু প্রেসার অ্যাপ্লাইড করা হচ্ছে, ভেলোসিটি অফ দ্য প্রেসার ফুট, উপর থেকে কত জোরে পড়তেছে নাকি আস্তে পড়তেছে, টাইম কতক্ষণ ধরে, কারণ বেশি সময় ধরে থাকলে তোমরা দেখবা যে ফেব্রিকটা নিচের দিকে স্কুইজ হবে, অর্থাৎ প্রেসারের নিচে চলে যাবে, সো সেক্ষেত্রে কিন্তু ঠিক না। আইডেন্টিফিকেশন অফ দ্য থিকনেস। তো ইউজফুলনেস অফ দ্য থিকনেস মেজারমেন্ট কি করব, কি কি কাজ, যে স্পেসিফিক সাপ্লাইড ফেব্রিক, অ্যাজাম্পশন অফ দ্য ফেব্রিক হ্যান্ডেল, ফেব্রিক প্রপার্টিস, ফেব্রিক জিওমেট্রি, এগুলো সম্পর্কে আমাদের হেল্প করবে। ওকে, নাও আমি একটু তাড়াহুড়ো করছি কারণ আমাদের 40 মিনিট সময় জুমের এখন আবার। সো আমাদের এটা একটু কভার করতে হবে যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি, যেটা আমরা সবাই জেনে জানি যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কি। যে মনে করো তুমি বাজার থেকে একটা শার্ট নিয়ে আসলা, টি শার্ট নিয়ে আসলা, তুমি কি করলা, সেটাকে পরলা, 2 দিন পরার পর ধুয়ে ফেললা, ধুয়ে পরে আবার, তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কি হয় যে আমার টি শার্টটা কি হয়েছে, যে উপরের দিকে অথবা নিচের দিকে হয় ছোট হয়ে গেছে, না হলে বড় হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। সো এটা তখন আমরা বলি যে এটা খারাপ শার্ট বা ডাইমেনশনাল। এটাকে টেক্সটাইলের ভাষায় আমরা যদি বলে থাকি যে ডাইমেনশনালি স্টেবল না, তাহলে ডাইমেনশনাল স্টেবল বলতে কি বোঝাচ্ছে, যা ছিল তাই থাকা অবস্থাই হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি। এবং আজকে আমরা সেই টেস্টটাই দেখবো যে ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্টটা কিভাবে মেজার করে। ডাইমেনশনাল স্টেবিলিটি, সো ডাইমেনশনাল সিঙ্কেজ টেস্ট তোমরা যাকে ফ্যাক্টরিতে বলে থাকো, সেটাকেই আমরা বলতেছি ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট। সো অনেকেই তোমরা জানো কিভাবে করে, অনেকেই জানে না। সো ডাইমেনশনাল স্টেবিলিটি ইজ দ্য ভাইটাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফেব্রিক, ইট রিকোয়ার্ড টু কনফার্ম অ্যাবাউট দ্য ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দ্য dyed fabric. If measured, a dimensional stability of the fabric determines whether fabric has the potential retain original shape and remain stable, indicating will not। দেখো কি করা হয়, যে অরিজিনাল শেপে থাকার যে ক্ষমতা সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলছি। তো এই ফ্যাক্টরিতে, টেক্সটাইল ফ্যাক্টরিতে সাধারণত ফেব্রিকের শ্রিঙ্কেজ দেখা হয়, যদি ঠিক না হয় তারপর নানাভাবে ঠিক করে দেওয়া হয়। বডির শ্রিঙ্কেজ দেখা হয়, বডির ফেব্রিকের শ্রিঙ্কেজ ঠিক হলেই তো বডির শ্রিঙ্কেজ ঠিক হবে, তাই না? যদিও কাটার সময় যদি টেনশন থাকে বা এই বিষয়গুলো ভেরি করে। সো আমরা একটু স্কোপ দেখবো কি যে to determine the dimensional changes of the fabrics as garments are subject to an appropriate combination of specific drying procedure। তো দেখি চলো আমরা কিভাবে এটাকে করতে পারি, ডাইমেনশনাল স্টেবিলিটি মেজার করতে পারি। সো এখানে দেখো আইএসও টেস্ট মেথড, অনেকগুলো মেথড দেওয়া আছে, সবগুলোতেই করা যাবে। তো কি কি লাগবে, এখানে একটা স্যাম্পল মার্কার, অর্থাৎ দাগ দেওয়ার জন্য, তারপর পেপার, মার্কার পেন, যেটা আমরা কি করব, দেখো প্রথমে আমাদের স্যাম্পল মার্কার লাগছে একটা, যেটা দিয়ে আমরা স্যাম্পলটাকে চিহ্নিত করব, মার্কার পেন যেটা দিয়ে দাগ দিব, যেটা উঠবে না, টেক্সটাইল মার্কার পেন বলে, অর্থাৎ ফেব্রিকে টেক্সটাইলের উপর দাগ দিলে আর উঠে না ডাইং, অর্থাৎ ইয়ে পর্যন্ত। স্ট্যাবিলিটি টেমপ্লেট, সিঙ্কেজ, টেনশন রুলার, তা ওয়াশক্যাটর মেশিন, এগুলো অনেকগুলো দেওয়া আছে, যে কোনো একটা ওয়াশক্যাটর মেশিন বা লন্ড্রি মেশিন হলেই হবে। ওকে, নেক্সট আটার সাথে লাগছে আমাদের ক্যালিব্রেটেড স্টিল রুলস। সেটা রুলস এত তা প্রয়োজন হয় না, সেন্টিমিটার মেজারমেন্টের কোনো কিছু হলেই হয়। ক্যালিব্রেশন ট্যাপ মেজার, ব্যালাস্ট, এই যে বিষয়টা এটা আমাদের দরকার। ব্যালাস্ট ফেব্রিক, এটা যদি আমাদের, এটা সবসময় আমাদের লাগে স্যাম্পলের ওজন যদি কম হয়ে থাকে, বা সেই ক্ষেত্রে ডোমেস্টিক টাম্বল ড্রায়ার এন্ড মেশ ড্রাইং র্যাক অর ড্রাইং লাইন, টাম্বল ড্রায়ার যেখানে শুকাবো, এবং একই সাথে মেশ ড্রাইং র্যাক বা ফ্ল্যাট ড্রাইং এর ক্ষেত্রে বা ঝুলিয়ে শুকানোর জন্য। এন্ড ধোয়ার জন্য লাগবে নন ফসফেট ডিটারজেন্ট। হ্যাঁ, সেটার একটা সোডিয়াম পারবোরেট এন্ড টিএডি একটা রেশিও দিয়ে দেওয়া হয়েছে এরকম। সো এখানে স্যাম্পল মেকিং এ আমরা চলে যাব। স্যাম্পল মেকিং এর জন্য আমাদের কি করতে হবে, পয়েন্ট টু ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দ্য ফেব্রিক কিভাবে। সো এখানে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি, ফ্রেম দেখতে পাচ্ছি, স্যাম্পল মার্কার দেখতে পাচ্ছি, যে এখানে কিছু দাগ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে চারিদিকে 50 বাই 50, ঠিক আছে, এবং যে ফুটাগুলো দেওয়া আছে, অর্থাৎ যেখানে আমরা চিহ্নিত করব সেই জায়গাগুলো হচ্ছে কত, 35 সেন্টিমিটার সব দিক থেকে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, একটা ফেব্রিকের উপর এভাবে বসাবো, বসানোর পর এই যে চিহ্নিত জায়গাগুলো আছে, গ্যাপগুলি, সেখানে সেখানে আমরা কি করব, মার্কার দিয়ে চিহ্নিত করে দেব। তারপর এই চারপাশে আমরা কি করব, কেটে ফেলবো।
কেটে ফেলার পর আমরা কি করব, সুইং করব। তো এটা এক এক ফেব্রিকের জন্য এক এক প্লাই ইউজ করা হয়। সাধারণত নিট ফেব্রিকের জন্য বাংলাদেশে ডাবল প্লাই ইউজ করা হয়। ওকে, আমরা একটু দেখি। স্পেসিমেন প্রিপারেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে মিনিমাম সাইজ অফ দ্য স্টেবিলিটি স্কয়ার ইজ 50 সেন্টিমিটার। এর চেয়ে ছোট আসলে অ্যাকসেপ্ট করা হয় না, কারণ অল্প যদি পরিমাণ হয় তাহলে সেখানে ডাইমেনশনাল চেঞ্জটা সেভাবে বোঝা যায় না। ওকে, নাও lay the fabric to relax for 4 hours on the bench of the ambient condition। এখানে রিল্যাক্স করে নিতে হবে আগে। Do not use the fabric within 5 centimeter of the sleeves। 5 সেন্টিমিটার স্লেভেজে সেলাই করে বেশি করা যাবে না। Place the template on the fabric on side of the template। আহ, বলা হচ্ছে স্লেভেজও নেওয়া যাবে না, আমরা যে প্রান্তে নেই 5 সেই স্লেভেজও নেওয়া যাবে না, এবং কি বলা হচ্ছে সবসময় মাঝখানে নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু ফেব্রিকটার আমরা একচুয়ালটা পেতে চাই। প্লেস দ্য টেমপ্লেট অন দ্য ফেব্রিক এন্ড সাইড অফ দ্য টেমপ্লেট এন্ড প্যারালাল ইনটু দ্য ওয়াইপ ডিরেকশন। ওয়ার্প এবং ওয়াইপ ডিরেকশনটা দেখে নিতে হবে এবং আমাদের ইন্ডিকেট করে দিতে হবে। সো মার্ক উইথ দ্য থ্রি উইথ এন্ড লেন্থ অফ মার্কস 35 সেন্টিমিটার, যেটা বললাম যে 35 সেন্টিমিটার দাগ দিয়ে দিতে হবে। ডিফারেন্ট ড্র দ্য অ্যাকাউন্ট ইটস and round and off and draw the arrow to outside the permanent area donated warp and warp। পরে কিন্তু খুঁজে পাবো না। এই হলো আমার স্যাম্পল প্রিপারেশন তৈরি হয়ে গেল। তো এখানে দেখি বিভিন্ন ফেব্রিকের জন্য বিভিন্ন রকম স্যাম্পল, বিভিন্ন ভাবে স্যাম্পল প্রিপারেশন করতে হয়। আমরা যদি দেখি ওভেন ফেব্রিকের জন্য সাধারণত কি করা হয় যে ইউজিং এ সিঙ্গেল লেয়ার। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা লেয়ার, আমরা যে মাপ বললাম সেই মাপের একটা লেয়ার ইউজ করব, অর্থাৎ একটা লেয়ার ইউজ করে তার প্রান্তগুলা নিটেনিং করে দেব, সেলাই করে দেব। ওয়ার্প নিটের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা লেয়ারই ইউজ করব, কিন্তু ওয়ার্প নিটের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বেশি বহুল প্রচলিত। ওয়ার্প নিটের ক্ষেত্রে আমরা কি করব, ডাবল লেয়ার ইউজ করব। ঠিক আছে, ডাবল লেয়ার ইউজ করে সেলাই করে দিব। এন্ড ক্রিঙ্কেল ফেব্রিকের জন্য সবগুলোর ক্ষেত্রেই আমরা যে আমাদের মার্কার বোর্ড আছে সেটা বসিয়ে পয়েন্টিং করব, কিন্তু এই ক্ষেত্রে ক্রিঙ্কলিং ফেব্রিক যেগুলো ভাঁজযুক্ত ফেব্রিক, সেই ক্ষেত্রে কি যখন এর উপরে বোর্ড বসাবো তাহলে সেই ক্ষেত্রে আমার ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাঁজটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা এখানে কি মোটামুটি নরমালি ফিতা বা স্কেল দিয়ে মেপে দিব 50 সেন্টিমিটার, এবং সেখানে কি ইন প্লেস অফ ওয়ার্প এন্ড ওয়াইপ মেজারমেন্ট পয়েন্টস অফ স্পেসিমেন শ্রিঙ্কেজ এক্সটেনশন, এবং ওয়ার্প এবং ওয়াইপ বরাবর ঠিক ওটার মধ্যেই তিনটা করে দাগ দিব, কিন্তু বোর্ড বসাবো না ক্রিঙ্কলিং ফেব্রিকের উপরে। ওকে, এরপরেও আমাদের কিছু ইলাস্টিক রয়েছে, যেমন এটা ক্রিঙ্কলিং ফেব্রিক যে কথাটা বললাম। তারপর আমাদের কিছু ইলাস্টিক রয়েছে, ইলাস্টিকও আমাদের যেটা করতে হবে যে কাট থ্রি স্পেসিমেন, এখান থেকে মনে করো যে কোনো তিনটা 450 মিমি লেন্থ এন্ড ইউজিং দ্য স্টেবিলিটি রুলার মার্ক অন দ্য সেট অফ দ্য গচ এন্ড 350 মিমি এ পার্ট অফ দ্য ইচ অফ দ্য থ্রি স্যাম্পল। তারপর কি করব, 350 সেন্টিমিটার গজ মার্কের সাহায্যে আইডেন্টিফাই করে নেব এন্ড ইনশিওর দ্যাট দ্য অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার ইঞ্চ অফ দ্য স্যাম্পল, 5 সেন্টিমিটার স্যাম্পল আমরা সেলাই করে নেব। সো সিউ দ্য থ্রি টেস্ট স্পেসিমেন অন টু দ্য প্রি shrunk stability square, একটা স্কোয়ারের সাহায্যে ensure the sample are not under tension and also allowing in the slack of the shrinkage। so তিনটা আমরা উপর উপর রেখে কি সেলাই করে নিচ্ছি গজের সাহায্যে ধরে, তারপর এটাকে আমরা এটাও স্যাম্পল হিসেবে আমরা এই shrinkage মেজার করব। নাও স্যাম্পল রেডি হয়ে গেল। স্যাম্পল রেডি হওয়ার পর আমরা কি করতে হবে, আমাদের ওয়াশ প্রোগ্রামে চলে যেতে হবে। ওয়াশ প্রোগ্রামে কিভাবে কাজ করব আমরা, সো ওয়াশ প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম দেওয়া যায় কততে চালাবো, সাধারণত রুম টেম্পারেচারে চালানো হয়, যে কতক্ষণ চালাবো সেটা সবকিছু ডিপেন্ড করে, এখানে ডিটারজেন্ট গুলো দেওয়া হয়। সো এখানে যদি আমরা বলি যে সি দ্য কারেক্ট প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ডিপেন্ডিং অন দ্য type of machine being used and set temperature, water levels and off from of a water cutter, place the make whites and when the test specimen is the washing machine and dissolve the powder in a small one warm quantity in a beaker। এটা গুলিয়ে বাইরে গুলিয়ে ঢেলে দিব and start the machine when the water is above to base level and কি বলা হচ্ছে side tube will dissolve the powder into the machine by lifting and lead। এটা আস্তে আস্তে ঘুরবে এবং on completion the program was solved। তারপরে আমাদের ধোয়া যখন হয়ে যাবে, দেখো টেম্পারেচার কত দিব, টেম্পারেচার ধোয়ার জন্য সাধারণত রুম টেম্পারেচার দেওয়া হয়, তারপরও বায়ার যদি কোনো স্পেসিফিক টেম্পারেচার চায় সেই টেম্পারেচারে আমাদের দিতে হবে। ওকে, নাও এবার আমরা শুকাবো। তো শুকানোর ক্ষেত্রে আমাদের অনেক প্রকার রয়েছে, কিভাবে আমরা শুকাইতে পারি, আমাদের চারটা প্রকার রয়েছে, যেমন লাইন ড্রাই, ডিপ ড্রাই, ফ্ল্যাট ড্রাই, ট্রাম্বল ড্রাই। তো ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি ট্রাম্বল ড্রাই এবং বায়ার রিকোয়ারমেন্টস অনুসারে ফ্ল্যাট ড্রাই অথবা ডিপ ড্রাই করা হয়ে থাকে। আমরা বাসা বাড়িতে যে সমস্ত কাপড় শুকাই সেটাকে লাইন ড্রাই বলে, যে স্কুইজ করে ধরে একবারে ঝুলিয়ে দিলাম। ডিপ ড্রাইটা হচ্ছে ভেজা শার্ট বা ভেজা কাপড় পুরো স্কুইজ করবা না, সেটাকে হ্যাঙ্গারে সরাসরি ঝুলিয়ে দিবে, সেটাকে আমরা ডিপ ড্রাই বলছি। অর্থাৎ তার যে শেপটা ধোয়ার পরে যে শেপটা কম হলো না বেশি হলো
সেটা যেন কোনোভাবেই চলে না যায় সেই ব্যবস্থা করতে হয়, সেজন্য আমাদের ডিপ ড্রাই। এর চেয়ে আরো একটা ভালো ড্রাই রয়েছে, সেটাকে ফ্ল্যাট ড্রাই, অর্থাৎ স্যাম্পলটাকে ধুয়ে একটা কোনো এরকম স্টানের উপরে আমরা রেখে দিব, ঠিক আছে, যার ফলে কি সেখানে কোনো প্রকার, অর্থাৎ ফেব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি আমরা চেঞ্জ করছি, কোনো প্রকার ভাঁজ যেন না পড়ে। তারপর কি করছি, আরেকটা রয়েছে টাম্বল ড্রাই। সো এটা কি মেশিনের ভিতর দিয়ে সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকানো হয়। তো এই হলো আমাদের ড্রাইং সিস্টেম। শুকানোর পর এবার আমরা কি করব, মিজার করব, রিমিজার। রিমিজার কেন বলছি, আমাদের প্রথমে যেটা রয়েছে মেজারমেন্টের ক্ষেত্রে, প্রথমে আমরা কি দাগ দিয়েছি 50-50 কেটে 35-35 করে দাগ দিয়েছি। সেটা যদি স্যাম্পল গার্মেন্টস হয় তাহলে গার্মেন্টস এর ক্ষেত্রে দাগ দিব, সেটার বিভিন্ন পয়েন্টসে, যেমন কি বলবো, স্লিভে দাগ দিব, বডিতে দাগ দিব, তো জয়েন্ট গুলোতে, অর্থাৎ কিন্তু যদি অ্যাপারেল হয় তাহলে কি আমরা সেটা দেখলাম যে 4টা 35-35 দাগ দিয়েছে। আমাদের এখন মেজার করতে হবে যে সেই দাগগুলো বাড়লো নাকি কমলো, সেটা আমাদের মেজার করতে হবে। সো রিমেজার আফটার 4 আওয়ার্স অফ দ্য রিল্যাক্সেশন, 4 ঘন্টা রিল্যাক্সেশনের পর আমাদের মেজার করতে হবে। ট্রান্সফার দ্য স্পেসিমেন অনটু ওয়ার্ক সারফেস ইন দ্য সেম লোকেশন এন্ড ডু নট মুভ দ্য স্পেসিমেন উইদাউট দ্য ওয়েলস রিমেজারিং। ওকে, এখান থেকে সরানো যাবে না। ইউজ ওয়ান দ্য ফলোইং মেথডস ফর রিমেজারিং using percentage of the shrinkage extension ruler holding 45-degree angle এ মাপতে হয়, and read of the point percent and chance for dimension 3 angle warp weight and dimension এ মাপতে হবে 3 for measurement taken with a metal ruler and use flowing metal হতে পারে, প্লাস্টিক হতে পারে, যে কোনো ফিতা হতে পারে। সো অরিজিনাল লেন্থ কিভাবে 350 মিমি টেস্টেড লেন্থ বাই 100%, এটা একটা 350 বলা হয়েছে। দেখো, তো শ্রিঙ্কেজটা কি হবে, যে বিফোরে আমাদের যে একটা, আমরা কি ক্ষেত্রফল যদি বের করি, বিফোরে আমাদের যে আয়তনটা ছিল, পরবর্তী সেই আয়তনটা, এটা যদি আমাদের স্যাম্পল হয় 35-35-35, এটা একটা ক্ষেত্রফল রয়েছে। সো বিফোর ওয়াশ বাই আফটার ওয়াশ, আফটারের পর তার ক্ষেত্রফলটা কিরকম হলো ভাগ হচ্ছে বিফোর ওয়াশ আগে কিরকম ছিল, সেটাকে আমরা শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বলছি। তো এই শ্রিঙ্কেজ পার্সেন্টেজটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, অর্থাৎ এটা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। তো শ্রিঙ্কেজ যে শুধুমাত্র নেগেটিভ হয় এমনটাও না, শ্রিঙ্কেজ যে সবসময় পজিটিভ হয় এমনটাও না। ওকে, নাও স্পাইরালিটি টেস্ট ক্যালকুলেশন। স্পাইরালিটিটা কি জিনিস আমরা যদি একটু বলে থাকি, যে স্পাইরালিটিটা হচ্ছে আমাদের ফেব্রিক গুলো সাধারণত কিরকম থাকার কথা, যে কোর্স এবং ওয়েলস বা ওয়ার্প এবং ওয়েব যেটাই বলি না কেন, সাধারণত কি, যে পারপেন্ডিকুলার থাকার কথা একটা আরেকটার সাথে, এরকম থাকার কথা ওয়ার্প অথবা ওয়েব, কোর্স অথবা ওয়েলস গুলি। তো যখন তোমরা অনেক সময় দেখবা যে ফেব্রিকটার পারপেন্ডিকুলার নাই, এটা এরকম থাকার কথা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে, একটু ভাঁজ পড়ে যায়, তখন সেটাকে আমরা স্পাইরালিটি বলছি। ওইখানে ছবি থাকার কথা, দেখি তো স্পাইরালিটি, হ্যাঁ, এই যে এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে কি হয়েছে, প্রান্তগুলো একটু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ লাইনগুলো একটু বাঁকা হয়ে গেছে। তো সেই সমস্যাটাকে আমরা স্পাইরালিটি বলি, এবং সেটা ওয়াশের প্রোগ্রামের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো স্পাইরালিটি কিভাবে মেজার করব, এক্স বাই ওয়াই, দেখো এটা যদি বডির ক্ষেত্রে হয়, যে এক্স আগে কতটুকু ছিল এবং এটু ওয়াই কতটুকু ছিল, এক্স বাই ওয়াই যদি আমরা মাপি, তাহলেই কিন্তু আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে। সো আমরা পরেরটাতে ভালো করে দেখি। আমরা যদি এখানে দেখি যে টি শার্টটা যেটা দেখলাম, আমরা যদি এখানে স্পাইরালিটিটা স্যাম্পল ফেব্রিকের ক্ষেত্রে দেখি, একটু আমরা লক্ষ্য করব যে আগে আমার মনে করো স্যাম্পল ফেব্রিকটা ছিল 8x8%, এখন আমার স্যাম্পল ফেব্রিকটা ধোয়ার পরে কি হয়েছে, একটু সরে গেছে। তাহলে কথায় নতুন অবস্থান কি করেছে, এ বি সি ডি ছিল আগের অবস্থান, নতুন অবস্থান একটু ভাঁজ পড়েছে, এইটুক ভাঁজ পড়েছে মনে করো, তাহলে সি সি ড্যাশ, তাহলে সি ড্যাশ সি, সি ড্যাশ সি মানে যতটুকু চেঞ্জ হয়েছে বাই কি আমার লেন্থ যতটুকু ছিল, এ সি ড্যাশ, নতুন লেন্থ যদি হয়ে থাকে, চেঞ্জ হয়ে থাকে, সেটা সেটা মেপে নিতে হবে। সো ভাগ 0.8 গুণন 100, তাহলে কি 6.25 আসতেছে। তো এই হচ্ছে আমার মেজারমেন্ট, ঠিক আছে। তো এখন আমরা একটু রিভিউ করে নেই, এ ছিল আমাদের আজকের লেকচারে। তো আমরা যদি প্রথম থেকে একটু রিভিউ করে নেই, আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারে যাব। আমাদের এই জুম 40 মিনিট, তো এটা কেটে যাওয়ার পর আবার আমরা শুরু করব, তখন ওই পর্বে চলে যাব। তো এটাতে আমি এটা কভার করার চেষ্টা করছি। সো নাও ফেব্রিক টেস্টিং সম্পর্কে আজকে পড়ছিলাম। আমরা ফেব্রিক সম্পর্কে জানলাম যে একটা কি করবে, ইন্টারলেসমেন্ট, ইন্টারলুপ এবং ইন্টারলকিং এর মাধ্যমে একটা প্লেনের সারফেস তৈরি করবে, যেটা থিকনেস থাকবে, মেকানিক্যাল স্ট্রেংথ থাকবে কোহেশনের মাধ্যমে। সো
এটাকে আমরা ফেব্রিক বলছি, তিন ভাবে হয়, উইভিং, নিটিং এবং নন ওভেনের মাধ্যমে হতে পারে। উইভিং এর ক্ষেত্রে আমরা জানি দুই সাইড ইয়ার্ন থাকবে, ইন্টার লেমেশের মাধ্যমে হবে, লুপ প্রসেস হচ্ছে লুপিং এর মাধ্যমে হবে, নন ওভেন ইন্টারলকিং এর মাধ্যমে অনেকগুলো ফাইবার একসাথে দিয়ে আমরা সাধারণত তৈরি করি। তারপর ফেব্রিক উইথ মেজারমেন্ট। ফেব্রিক উইথ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, যে এই প্রান্ত থেকে এক্স লেভেজ থেকে আরেক্স লেভেজে, এই প্রান্ত থেকে প্রান্ত আমরা সাধারণত পিজারিং ট্যাব অথবা ফিতা দিয়ে মেপে থাকি। ওকে, সাধারণত এই মাপাগুলো কিন্তু রিল্যাক্স করে মাপতে হবে 4 আওয়ার্স। তো মেজারিং ট্যাবস এবং আমরা দেখতেছি, এবং সাথে অ্যাকুরেসি মেজারমেন্টও দেখলাম যে কতটুকু ছাড় দেওয়া যাবে। ফেব্রিক লেন্থ মেজারের ক্ষেত্রে সবচেয়ে স্কেল ব্যবহার করে তো মেজার করা সম্ভব নয়। মেজারিং স্কেল যদি ছোট লেন্থের হয় সেক্ষেত্রে সম্ভব, বড় লেন্থের হলে সাধারণত আমরা মেজারিং টেবিল ইউজ করে থাকি। যেমন তোমরা যখন কোনো দোকানে বা বাজারে কাপড় কিনতে যাও তখন কি তোমাদের একটা টেবিলে দাগ কাটা থাকে, সেখান থেকে মেপে মেপে দেয়। ওকে, যাই হোক। সো এবং রয়েছে যেটা ডিজিটাল মিটার এবং রয়েছে ট্রু মিটার। ট্রু মিটার আগে বেশি ব্যবহৃত হতো, ডিজিটাল মেশিন আসলে ডিজিটাল মেশিন ব্যবহৃত হচ্ছে। তো ট্রু, এখানেও আমাদের কন্ডিশনিং স্ট্যান্ডার্ড টেম্পারেচারে 4 আওয়ার্স রিল্যাক্সেশনে রেখে দিতে হবে, কারণ আমাদের প্রসেসিং এর সময় নানা প্রকার টানাটানি হয়, যার কারণে সেগুলো চলে যেতে পারে এদিক সেদিক। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ফেব্রিক থিকনেস, যে কত পুরু বা কত মোটা। সো ফেব্রিক থিকনেসের জন্য আগে যেটা ব্যবহৃত হতো সেটা হচ্ছে ফেব্রিক গজ, থিকনেস গজ বা বিভিন্ন খাঁজ থাকতো, সেই খাঁজে আমরা দেখতাম যে ফেব্রিকটা বসছে কিনা। তো এখন যেটা ব্যবহৃত হয় সেটা থিকনেস টেস্টার রয়েছে দুই প্রকার, অ্যানালগ এবং ডিজিটাল থিকনেস টেস্টার রয়েছে। তো ডিটারমিনেশন অফ ফেব্রিক থিকনেস এর অবজেক্টিভস অফ দ্য ফেব্রিক থিকনেস আমরা দেখেছি যে কি কি আমাদের অবশ্যই জানতে হবে যে এটা থিকনেস কত, সেই অনুযায়ী আমরা প্ল্যান করব যে আমরা কোন ধরনের জিনিস বানাবো। যেমন এখন মেডিকেল টেক্সটাইল পিপি তৈরি করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমার থিকনেস কত হয়, সেই ক্ষেত্রে তো ফ্লিস কাপড় দিয়ে পিপি বানানো যাবে না, বা শীতের সময়। সো এই বিষয়গুলোর জন্য আমাদের থিকনেসটা দরকার। নাও এটার আমরা ডিফারেন্ট পার্টস দেখেছি, একটা অ্যানালগ এনভিল দেখেছি নিচে, তারপরে রয়েছে আমাদের প্রেসার পোর্ট রয়েছে, তারপর ক্যালিব্রেশন চেম্বার, এখানে জিরো করে নিব, তারপরে এখানে ক্ল্যাম্প রয়েছে যেটার মাধ্যমে উঠাবো, এখানে ওয়েট রয়েছে, এখানে প্রেসার পোর্ট রয়েছে যেটার মাঝখানে দিয়ে আমরা মাপতে হবে, এবং পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা ডিজিটাল স্পেসিফিকেশন মোটামুটি। এখন পয়েন্টস টু বি কনসিডার, কোন কোন পয়েন্টস কনসিডার করতে হবে সেগুলো আমরা একটু দেখছিলাম, যে শেপ এন্ড সাইজ প্রেসার পোর্ট, শেপ এন্ড সাইজ অফ দ্য এনভিল, অ্যাপ্লাইড প্রেসার, velocity of the time, indication, thickness, etc. ওকে, নাও যেটা দরকার সেটা হচ্ছে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টেস্ট, অর্থাৎ কোন একটা ফেব্রিক ডাইমেনশনালি কতখানি ঠিক ধোয়ার পরে সে বেড়ে যায় নাকি কমে যায় সেটা মেজার করার জন্য আমরা সাধারণত ডাইমেনশনাল স্ট্যাবিলিটি মেজার করার জন্য ইউজ করে থাকি আমাদের ওয়াশ প্রসিডিউরের মাধ্যমে। সো ওয়াশ প্রসিডিউরের মাধ্যমে কি করতে হবে, আমাদের ওয়াশ করতে হবে, ওয়াশ করে দেখতে হবে যেটা কি হচ্ছে। সেজন্য আমাদের স্যাম্পল তৈরি করতে হবে। স্যাম্পলের জন্য আমাদের কিছু অ্যাপারেটস বা ইনস্ট্রুমেন্ট লাগে, সেগুলো আমরা দেখলাম, স্যাম্পল মার্কার, মার্কার পেন, স্টেবিলিটি টেমপ্লেট, সিঙ্কেস, এক্সেট্রা, এগুলো আমাদের দরকার হবে, এবং ওয়াশ কাটর দরকার হবে, এবং বালাস্ট ফেব্রিক দরকার হবে। যখন সাধারণত আমরা রিকোয়ার্ড অ্যামাউন্টটা মিট করতে পারি না, তখন এই বালাস্ট ফেব্রিকটা দেওয়া হয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারজেন্ট, লাইন ড্রাইং, এক্সেট্রা। আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের মাধ্যমে আমরা কি করব, এটাকে করে থাকবো, কেটে কেটে থাকবো এবং দাগ দিয়ে থাকবো, পরবর্তীতে সেলাই করে নিব। সো স্যাম্পল প্রিপারেশনটা খুবই সহজ। স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি এই ধরনের একটা বোর্ড বসিয়ে দিয়ে 35 সেন্টিমিটার সিন্ডিকেট করে চারপাশে কেটে নিয়ে সেগুলো সুইং করে দিব। তো অবশ্যই এটাও রিল্যাক্সেশনে নিতে হবে। তো 50-50 কম নিলে সাধারণত যেটা হয়, ছোটতে আসলে সিঙ্কেজটা কম বেশি সেটা এত বোঝা যায় না। তো আমরা ওভেন ফেব্রিকের ক্ষেত্রে দেখছি যে 1 প্লাই নিতে হবে, ওয়ার্ক নিটের ক্ষেত্রে 1 প্লাই নিতে হবে, ওয়ার্ক নিটের ক্ষেত্রে 2 প্লাই নিতে হবে, ক্রিঙ্কল ফেব্রিকের ক্ষেত্রে 1 প্লাই, এবং সেটার উপরে বোর্ড বসানো যাবে না। তারপরে আমরা ট্রিমস এন্ড ইলাস্টিকের ক্ষেত্রে দেখলাম। তারপর ওয়াশ প্রোগ্রাম আমরা চালাবো রুম টেম্পারেচারে, অথবা নর্মাল যে আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, রুম টেম্পারেচার অথবা 25 থেকে, অর্থাৎ বাইরে যেটা চাই যখন সেটার উপর বেস করে। তারপর ড্রাইং মেথড রয়েছে আমাদের, লাইন ড্রাই, ডিপ ড্রাই, ফ্ল্যাট ড্রাই, ট্রাম্বল ড্রাই। যে লাইন ড্রাই কি আমরা শুকাবো শুধুমাত্র, সেটা লাইন ড্রাই। ডিপ ড্রাই অর্থাৎ কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, সেটাকে ডিপ ড্রাই বলছি। ফ্ল্যাট ড্রাই নরমালি পানি সহ ওইভাবে রেখে দিব, অর্থাৎ ডাইমেনশনটা যেন চেঞ্জ না হয়। আইএসও কি টাম্বল ড্রায়ার ঘুরে ঘুরে সেটাকে ড্রাই ড্রাই করা হবে স্টিম দিয়ে দিয়ে, সেটা টাম্বল ড্রায়ারে হয়। এন্ড মেজারিং প্রসিডিউর আমরা দেখলাম যে আগে কতটুকু ক্ষেত্রফল ছিল, পরে কতটুকু ক্ষেত্রফল রয়েছে, দুটোর পার্সেন্টেজে আমরা শ্রিঙ্কেজ বের করব। সেটা লেন্থ ওয়াইজ হতে পারে, উইথ ওয়াইজ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। স্পাইরালিটি আমরা দেখলাম যে এটা কি ধরনের স্পাইরাল, কতটুকু ভাঁজ হয়ে গেছে, যে পারপেন্ডিকুলার থাকার কথা ছিল 90 ডিগ্রি থাকার কথা ছিল, সেটা কি ধরনের হয়ে গেছে।
এবং সর্বশেষ দ্য ক্যালকুলেশন দিয়ে আজকের আমাদের এই লেকচারটা শেষ। তো এখন আমরা